এডুকেশনাল স্টাডিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানায় আন্তরিক অভিনন্দন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং জোর কদমে প্রিপারেশন নিচ্ছ। দেখো, আজকে আমি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিককে নিয়ে আলোচনা করব। সেটা হলো বর্তমানে, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ যে আজকে 26শে জুন। এই 26শে জুন অর্থাৎ আজকের দিন অবধি আপ টু ডেট, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিত্বকে নিয়ে কিন্তু আজকে ক্লাসে আলোচনা করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। শুধুমাত্র যারা এসএলএসটির ইন্টারভিউ বা প্রাইমারির ইন্টারভিউ, গ্রুপ সি গ্রুপ ডি যারা ইন্টারভিউ দেবে, শুধুমাত্র যে তাদের ক্ষেত্রে কাজে লাগবে এমনটা নয়। তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাও, দেখবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিত্ব থেকে নানান প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করবে। তাই আপকামিং সকল এক্সামের জন্য কিন্তু এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আশা রাখছি তোমরা প্রত্যেকটা পরীক্ষার জন্য এই টপিক থেকে কিন্তু উপকৃত হবে। দেখো, প্রথমেই তোমাদেরকে বলে রাখি, আমি তোমাদের যে 30 নম্বর যে ক্লাসটি দিয়েছিলাম সেখানে তোমরা দেখতে পাবে, সেখানেও কিন্তু বর্তমানে ভারতের এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিত্ব নিয়ে একটা কিন্তু ভিডিও দিয়েছিলাম। সেখানেতে তোমরা দেখতে পাবে প্রথমেই ভারত নিয়ে আমি আলোচনা করেছিলাম। যেহেতু ভারত রিলেটেড যে সমস্ত গুরুত্বপূর্ণ পদগুলো রয়েছে সেগুলোর ব্যক্তিত্ব যেহেতু চেঞ্জ হয়নি, তাই আমি ভিডিওটা লেন্দি করে কিন্তু আমি ভারতটাকে নিয়ে আর আলোচনা এই মুহূর্তে করছি না। সরাসরি আমি পশ্চিমবঙ্গকে নিয়ে চলে যাব, না হলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। যেহেতু ভারতে যে যে ব্যক্তিরা এই মুহূর্তে যে যে পদে রয়েছেন, যেহেতু সেভাবে কোনো আপডেট হয়নি, তাই এটা নিয়ে কিন্তু আর আলোচনা আমি করছি না। ক্লিয়ার? তাহলে সরাসরি কিন্তু আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে, অর্থাৎ তোমরা জানো যে নতুন সরকার গঠন হয়েছে, নতুন ক্যাবিনেট তৈরি হয়েছে। তো পশ্চিমবঙ্গ রিলেটেড কী কী আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যে যে তথ্যগুলো আমাদেরকে জানতে হবে সেগুলো কিন্তু আমরা দেখে নেব। দেখো, প্রথমেই তোমাদেরকে আমি জানিয়ে রাখি এই জায়গাটা। দেখো, তোমরা যারা ইন্টারভিউ দেবে তোমাদের প্রত্যেককে কিন্তু এই কয়েকটা পয়েন্ট অবশ্যই মাথায় রাখতে হবে। আমাদের ভারতের পার্লামেন্টের যে নিম্নকক্ষ রয়েছে, যেটাকে আমরা লোকসভা বলি, এবং রাজ্যগুলির যে রাজ্য বিধানসভা রয়েছে, সেখানে মোট সদস্যের 15%ই কিন্তু মন্ত্রী হয়। অর্থাৎ আমি যদি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি, ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজ্য বিধানসভার যে আসন সংখ্যা সেটা হচ্ছে 294, তাই তো? এখন এই 294 যদি তুমি 15% বের করো, তাহলে দেখবে যে 44.10 এরকম একটা ফিগার পাবে। অর্থাৎ 44 জনই কিন্তু তোমার মন্ত্রী হবে। এই 44-এর বেশি কিন্তু আমরা মন্ত্রী পাবো না। অর্থাৎ আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি বলি, যেহেতু আমাদের রাজ্যে 294টা আসন, তাই আমরা এখান থেকে 44 জন মন্ত্রী কিন্তু পাবো। এবার লোকসভার ক্ষেত্রে তুমি যদি দেখো, সেখানে যা মানে সদস্য সংখ্যা থাকবে, অর্থাৎ মোট যে আসন সংখ্যা, সেই আসন সংখ্যার 15%ই কিন্তু মন্ত্রী হবে। এটাই কিন্তু আমাদের ভারতের সংবিধান ঠিক করে দিয়েছে, এবং এটা 91তম সংবিধান সংশোধনী 2003-এ কিন্তু যুক্ত করা হয়েছে। এই পয়েন্টটা অবশ্যই মাথায় রাখবে। এবারে এই যে 15% যেটা তোমাদেরকে বললাম, এটা কিন্তু আমাদের লোকসভার ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে নিয়ে, অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু এর মধ্যে ইনক্লুড রয়েছে। ঠিক একইভাবে রাজ্যের ক্ষেত্রেও কিন্তু মুখ্যমন্ত্রী এই 15%-এর মধ্যেই কিন্তু ইনক্লুড রয়েছে। অর্থাৎ কেন্দ্রের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে নিয়ে 15%, আর রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে নিয়ে কিন্তু 15% যা আসন থাকবে, অর্থাৎ লোকসভার যা টোটাল আসন এবং রাজ্য বিধানসভার যা টোটাল আসন তার কিন্তু 15%। বোঝা গেছে? এবং এখানে এটা মনে রাখবে যে কখনোই কিন্তু মন্ত্রীর যে সংখ্যাটা সেটা কিন্তু 12 জনের কম হবে না। অর্থাৎ মিনিমাম যদি ভ্যালু বলো সেটা কিন্তু 12, আর ম্যাক্সিমাম ওই বিধানসভা আসনে বা লোকসভা আসনে যা সদস্য সংখ্যা থাকবে তার 15%, ইনক্লুড আমাদের চিফ মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার। ঠিক আছে? এটা মাথায় রাখবে। চলো, তাহলে এখানেতে এটা মনে রাখবে, ধারাটা 75-এর 1-এর এ এবং 164-র 1-এর এ, এটা রাজ্যের ক্ষেত্রে আর এটা কেন্দ্রের ক্ষেত্রে। ঠিক আছে? আমি তোমাদের মেটেরিয়ালস দিয়ে দেবো। চলো, এরপরে আমরা দেখব বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন ব্যক্তির নাম এবং পদের নাম। মনে রাখবে, এটা কিন্তু আমি 26শে জুন তোমাদের কিন্তু ভিডিওটা রেকর্ড করছি। এই 26শে জুন অনুযায়ী তোমাদের আপ টু ডেট, অর্থাৎ আজকের দিন অবধি তোমাদের যা কিছু আপডেট রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে আমি দিয়ে দিচ্ছি। এত কিছু আপডেট কিন্তু তোমরা কোনো ইউটিউব চ্যানেলে পাবে না। দেখো, প্রাইমারি রিলেটেড কোনো ভিডিও দেয়, এত আপডেট কিন্তু তোমরা কোনো জায়গায় পাবে না। প্রত্যেকে ভিডিওগুলো মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রয়োজনে তোমরা নোট ডাউন করো। যারা পিডিএফ নিতে পারবে না তারা কিন্তু নোট ডাউন করো। আর যারা তোমার আমাদের পেড পিডিএফ মেটেরিয়ালস গ্রুপে রয়েছে তারা তো এমনি পেয়ে যাবে। তো দেখো, এখানেতে তোমাদের বলে রাখি যে 10ই জুন 2026 সালে আমাদের পশ্চিমবঙ্গে নতুন করে ক্যাবিনেট গঠন হয়েছে।
জানো তোমরা ভোট হলো 2026-এর, আমি তোমাদের বিধানসভা ইলেকশন 2026 কিন্তু দিয়ে দিয়েছি। তো সেই ক্যাবিনেট গঠন হওয়ার পর পশ্চিমবঙ্গের যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন তোমরা প্রত্যেকে জানো শুভেন্দু অধিকারী, বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্থাৎ তার রাজনৈতিক দল বিজেপি। এখন এই শুভেন্দু অধিকারী সম্পর্কিত কিছু ইনফরমেশন তোমাদেরকে জানতে হবে। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী, আর এর আগে মমতা ব্যানার্জি ছিলেন, অর্থাৎ তিনি অষ্টম মুখ্যমন্ত্রী ছিলেন। পশ্চিমবঙ্গের প্রথম যদি মুখ্যমন্ত্রী বলি প্রফুল্লচন্দ্র ঘোষ, এবং পশ্চিমবঙ্গের প্রথম যে রাজ্যপাল তিনি হলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। আর মুখ্যমন্ত্রী হবার আগে পশ্চিমবঙ্গের যে বিরোধী দলনেতা এই শুভেন্দু অধিকারী বর্তমানে মুখ্যমন্ত্রী, তিনি আগে কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার ভূমিকা পালন করেছেন, সেটা মে 2021 থেকে মে 2026 সাল পর্যন্ত। এই ইনফরমেশনগুলো তোমরা কিন্তু মনে রেখো। এরপরে শুভেন্দু অধিকারীর আরও কিছু পদ রয়েছে, সেগুলো আমি ডিটেলসে পরে যাচ্ছি। দেখো, এরপরে আমরা দেখব পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল রয়েছেন RN রবি, এবং তিনি কিন্তু 35তম রাজ্যপাল। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট করবে। হঠাৎ করে তোমাকে জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা বর্তমানে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী রয়েছেন উনি কততম মুখ্যমন্ত্রী, বা বলতে পারে যিনি রাজ্যপাল রয়েছে তিনি কততম রাজ্যপাল, এগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। চলো, বর্তমানে পশ্চিমবঙ্গের যে কলকাতা হাইকোর্ট, সেই কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি রয়েছেন মাননীয় বিচারপতি ত্রপব্রত চক্রবর্তী। এর আগে কিন্তু সুজয় পাল ছিল, তোমরা প্রত্যেকে জানো, সেটা চেঞ্জ হয়ে বর্তমানে আপডেট হয়ে গেছে, অর্থাৎ পরিবর্তন হয়ে এখন কিন্তু ত্রপব্রত চক্রবর্তী তিনি কিন্তু এই দায়িত্বে রয়েছেন, এবং তিনি ভারপ্রাপ্ত কিন্তু প্রধান বিচারপতি রয়েছেন। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব বা চিফ সেক্রেটারি যদি বলি তাহলে সেটা কিন্তু মনোজ কুমার আগরওয়াল তিনি রয়েছেন। এবং মনে রাখবে এই মনোজ কুমার আগরওয়াল তিনি কিন্তু পশ্চিমবঙ্গে যখন এসআইআর হলো তখন কিন্তু পশ্চিমবঙ্গের অর্থাৎ ভোটের সময় কিন্তু চিফ ইলেকটোরাল অফিসার হিসাবে কিন্তু দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল রয়েছেন সুরজিৎ নাথ মিত্র, এবং পশ্চিমবঙ্গের যে বিধানসভার স্পিকার তিনি রয়েছেন রথীন্দ্র বোস। দেখো, নেক্সট আমরা দেখতে পাবো যে বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা রয়েছেন ঋতব্রত ব্যানার্জি। ডান দিকে তোমরা প্রত্যেকে তার ছবি দেখতে পাচ্ছ, কিন্তু এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। অর্থাৎ আমি যখন ভিডিওটা রেকর্ড করছি সেটা 26শে জুন, অর্থাৎ আজকে 26শে জুন আমি ভিডিওটা রেকর্ড করছি। তো আজকের পরিস্থিতি অনুযায়ী বা আজকের দিনের পরিস্থিতি অনুযায়ী পশ্চিমবঙ্গের বিধানসভার যদি আমি অফিসিয়ালি বলি, অর্থাৎ স্পিকার যাকে স্বীকৃতি দিয়েছে সেই স্বীকৃতি অনুযায়ী এবং অফিসিয়ালিভাবে ঋতব্রত ব্যানার্জি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। কিন্তু এটা নিয়ে কলকাতা হাইকোর্টে বা আদালতে কিন্তু একটা মামলা হয়েছে। কিনে মামলা সেটা আমি তোমাদেরকে একটু বলছি। তো এই নিয়ে একটা রাজনৈতিক বিতর্ক রয়েছে। আর শোভনদেব চট্টোপাধ্যায়, তোমরা জানো যে তৃণমূলের তরফ থেকে দুটো টিম এখন ভাগ হয়ে গেছে, টিম এ আর টিম বি। আচ্ছা, যাই হোক, তো এখন এই যে যুবরাজ, যেটা আমরা শুনতে পাচ্ছি আর কি, যেটা খবরে দেখছি, তো যুবরাজের তরফ থেকে কিছু সই নকল করে নাকি সেখানে পাঠানো হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে সেটা জানতে পারা যায়। এবং তৃণমূলের যারা বিধায়ক রয়েছেন তারা নাকি বলে যে এটা আমাদের সই নয়। তো যাই হোক, তো এই টিম বি এর ভোট বেশি পাওয়ার জন্য এই ঋতব্রত ব্যানার্জিকে কিন্তু বিধানসভার এখন বিরোধী দলনেতা করা হয়েছে। কিন্তু টিম এ, অর্থাৎ যেটা আমরা আদি তৃণমূল বলছি, সেই তৃণমূলের তরফ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা হিসাবে কিন্তু মনোনীত করেছিল। তো সেই নিয়ে একটা যে আইনি বা রাজনৈতিক টানাপোড়েন সেটা আমরা দেখতে পাচ্ছি। তো সেটাই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। দেখো, এত ডিটেলসে আমি তোমাদের ইনফরমেশনগুলো দিই তার কারণ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেই টপিক থেকে যা কিছু প্রশ্ন করুক, যেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা করতে পারো, কোনো অংশ যাতে বাদ না যায়, সেই কারণের জন্য তোমাদের, এবং তার সাথে তোমাদেরকে আপ টু ডেট রাখার জন্য কিন্তু আমি ইনফরমেশনগুলো বলে দিই। দেখবে, যখন আমি বিধানসভার ইলেকশন 2026 নিয়ে তোমাদের ভিডিও দিয়েছিলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেখানে কিন্তু ফলতার যে ভোট হয়নি তার জন্য একটা বক্স করে ডিটেলস আমি দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, যে কবে ইলেকশন হবে, কেন ইলেকশন হয়নি। তো আমি চেষ্টা করি যেটা আলোচনা করছি সেটা যেন মানে একদম ডিটেলস, অর্থাৎ যতটুকু জানতে হবে তোমাদেরকে এবং ইন্টারভিউ নিরিখে যে যে জায়গাগুলো জানতে হবে, যতটা ডিটেলসে জানা প্রয়োজন ততটা আমি তোমাদেরকে কভার করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এবং আপ টু ডেট রাখার জন্য। চলো নেক্সট দেখো, আর ইন্টারভিউ মানে তোমরা প্রত্যেকে জানো যে বর্তমানে কি হচ্ছে না হচ্ছে সেগুলো সম্পর্কে তোমাদের প্রত্যেককে অবগত থাকতে হবে, কারণ হঠাৎ করে তোমাকে প্রশ্ন করতেই পারে। আর দেখবে, প্রত্যেকটা মানুষের মধ্যে এখন বর্তমানে এই রাজনৈতিক বা রাজনীতি নিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি ইন্টারেস্ট রয়েছে। আর তুমি যেখানে ইন্টারভিউ দিতে যাও তোমাকে রাজনীতি থেকে 2-4টে প্রশ্ন করবেই। আর এই যে টপিকটা, এই টপিকটা থেকে তুমি কমপক্ষে একটা হলেও প্রশ্ন পাবে। তোমাকে যদি 5টা প্রশ্ন করে তুমি একটা কিন্তু এখান থেকেই প্রশ্ন পেয়ে যাবে। দেখো, বর্তমানে আমরা দেখব যে উচ্চশিক্ষার প্রিন্সিপাল সেক্রেটারি যিনি রয়েছেন তিনি হলেন শ্রী বিনোদ কুমার, অর্থাৎ এটা কিন্তু পরিবর্তন হয়নি। আর পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট বা চেয়ারম্যান এই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ 26 তারিখ পর্যন্ত
আমি দেখতে পাচ্ছি যে ডক্টর গৌতম পাল তিনিই কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট রয়েছেন। পরবর্তী ক্ষেত্রে যদি এই পদের ব্যক্তি যদি পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেব। দেখো, আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি বর্তমানে রয়েছেন রামানুজ গঙ্গোপাধ্যায়, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বর্তমান সভাপতি রয়েছেন ডক্টর পার্থ কর্মকার। এই জায়গাটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। দেখো, ডক্টর পার্থ কর্মকার তিনি আগে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ছিলেন। এখন এই ডেপুটি সেক্রেটারির জায়গায় কিন্তু এসেছেন ডক্টর পারমিতা রায়। তিনি কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের এখন ডেপুটি সেক্রেটারি হয়ে গেছেন। আর এই জায়গায় যিনি ছিলেন অর্থাৎ ডক্টর পার্থ কর্মকার, তিনি কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হয়েছেন, এটা মনে রাখবে। এবং বর্তমানে যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি এখন কিন্তু রঞ্জন কুমার ঝা, তিনিই কিন্তু রয়েছেন। তবে বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে রাখি, এই যে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর পার্থ কর্মকার, এই দুজন ব্যক্তি কিন্তু বর্তমানে পদত্যাগ করেছেন। অর্থাৎ আমি আজকে 26শে জুন এই ভিডিওটা বানাচ্ছি, এই সময় অবধি কিন্তু এই দুজন ব্যক্তি এই দুটি পদ থেকে পদত্যাগ করেছেন। এখন এই দুটি পদ কিন্তু খালি রয়েছে, অর্থাৎ এখনও কোনো ব্যক্তিকে কিন্তু এই দুটি আসনে বসানো হয়নি। আর বাকিগুলো তোমাদের যেগুলো আমি বললাম, এই যে প্রিন্সিপাল সেক্রেটারি, উচ্চশিক্ষার প্রিন্সিপাল সেক্রেটারি বা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান এবং এই যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি এবং ডেপুটি সেক্রেটারি, এই পদগুলোতে কিন্তু ওই ব্যক্তিরাই বহাল রয়েছেন। কিন্তু এই মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ বা সংসদ, এই দুটোর ক্ষেত্রে কিন্তু এই দুজন ব্যক্তি ইস্তফা দিয়েছেন, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। তবে পরবর্তী ক্ষেত্রে যখন এই দুটি পদে কোনো ব্যক্তি দায়িত্ব পালন করবেন বা কোনো যখন আপডেট আসবে, সেটা হতে পারে যে কোনো পদের ক্ষেত্রে যেগুলো আমাদের প্রাইমারি রিলেটেড মানে ইন্টারভিউয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলোর আপডেট কিন্তু আমি তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেব। এবং তোমাদেরকে বলে রাখি, তোমরা দেখবে যে মিড ডে মিলের জন্য যে বরাদ্দ ছিল, যে অর্থটা, সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে। আমি পরবর্তী ক্ষেত্রে যে জায়গাগুলো নতুন আপডেট হয়েছে, যেগুলো প্রাইমারি বা এসএলএসটি ইন্টারভিউয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদেরকে মানে এড়িয়ে গেলে চলবে না, তার জন্য একটা আপডেট রিলেটেড ক্লাস তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। সেখানে কিন্তু আগে যে ডেটাগুলো ছিল সেগুলো আপডেট হয়ে কি হয়েছে, বা যে ডেটাগুলো আগে আমরা পড়েছি সেগুলো কোন কোন জায়গাগুলো আমাদেরকে আপডেট করতে হবে, সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে? তো আপাতত তোমরা কিন্তু এটা মাথায় রাখবে, ঠিক আছে? এবং তার সাথে সাথে তোমাদেরকে আমি প্রত্যেককে বলবো যে নিজের জেলার ডিপিএসসির চেয়ারম্যানের নাম জেনে যাবে, নিজের জেলার ডিপিএসসির সেক্রেটারির নাম জেনে যাবে, নিজের জেলার ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নাম জেনে যাবে, নিজের মহকুমার যে এসডিও অর্থাৎ সাব ডিভিশনাল অফিসার যিনি থাকবেন তার নাম জেনে যাবে, নিজের ব্লকের বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের নাম তোমরা জেনে যাবে নিজের ব্লকের, এবং নিজের সার্কেলের যিনি এসআই থাকবেন তার কিন্তু নাম অবশ্যই জেনে যাবে। অর্থাৎ এগুলো কিন্তু তোমার নিজেকে নিজের জেলা অনুযায়ী কালেক্ট করতে হবে, এবং তুমি যে জায়গাতে থাকো, তুমি যে জেলাতে থাকো, তুমি যে ব্লকে থাকো, সেই অনুযায়ী তোমাকে কিন্তু এই ডেটাগুলো কালেক্ট করতে হবে। সেই অনুযায়ী তোমরা কিন্তু এগুলো রেডি করবে, প্রত্যেকে কিন্তু এগুলো অবশ্যই জেনে যেতে হবে। দেখো, এরপরে আমরা দেখব পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক, যেটাকে আমরা বলি ডিরেক্টর জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ডিজি, তাই তো? বর্তমানে রয়েছেন সিদ্ধনাথ গুপ্ত, তার ছবি তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে। চলো নেক্সট দেখো, এরপরে আমরা দেখব কলকাতা পুলিশ কমিশনার বর্তমানে রয়েছেন অজয় কুমার নন্দ, এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য নির্বাচন আধিকারিক তিনি রয়েছেন নীলাম মিনা, তার ছবি তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ। এরপরে আমরা দেখব পশ্চিমবঙ্গের যে 10ই জুন 2026-এর নতুন যে মন্ত্রিসভা গঠিত হলো, সেই মন্ত্রিসভাতে কে কোন পদে দায়িত্ব পেলেন সেটা আমরা দেখব, ঠিক আছে? দেখো, তোমাদের আগে আমি বললাম যে প্রথম যে ছকটা আলোচনা করলাম সেখানেই বলেছি যে মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 15% মানে 44 জন হচ্ছে, তাই তো? তাহলে 44টা কিন্তু মন্ত্রী আমরা দেখতে পাবো, অর্থাৎ 44টার অধিক হবে না, আবার 12টার কিন্তু কম হবে না, তাই 12 থেকে 44-এর মধ্যে কিন্তু থাকবে, তাই তো? তো এবার দেখো, আমরা দেখব যে বর্তমানে যে আমাদের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তিনি শুভেন্দু অধিকারী, তিনি মুখ্যমন্ত্রীর সাথে সাথেও আর কি দায়িত্বে রয়েছেন, চলো আমরা সেটা দেখে নিই। এগুলো প্রত্যেকে কিন্তু জানতে হবে। তিনি স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু, ত্রাণ এবং পুনর্বাসন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, তথ্য সংস্কৃতি দপ্তর, কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তর এবং অন্যান্য বন্টন না হওয়া দপ্তর সমূহ কিন্তু তিনি দেখছেন। অর্থাৎ কিছু কিছু দপ্তর রয়েছে যেগুলো এখনও সেভাবে কাউকে বন্টন করা হয়ে ওঠেনি, বা যেগুলো বন্টন করা সম্ভব নয় এই মুহূর্তে, সেগুলোও কিন্তু মুখ্যমন্ত্রী নিজে কিন্তু দেখছেন। তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে।
এরপরে আমরা দেখব নিশীথ প্রামাণিক। দেখো নিশীথ প্রামাণিক বর্তমানে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এখন মন্ত্রী রয়েছেন এবং জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের কিন্তু মন্ত্রী তিনি রয়েছেন। অশোক কীর্তনিয়া খাদ্য সরবরাহ দপ্তর এবং সমবায় দপ্তর। দিলীপ ঘোষ পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর কৃষি বিপণন দপ্তর। ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন দপ্তর সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। শ্রীমতী অগ্নিমিত্রা পল নগর উন্নয়ন ও পুর বিষয়ক দপ্তর। দিলীপ বর্মন স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ শিক্ষামন্ত্রী, আবাসন দপ্তর, ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর। তাপস রায় শিল্প বাণিজ্য উদ্যোগ দপ্তর, পাবলিক এন্টারপ্রাইজেস শিল্প পুনর্গঠন দপ্তর, অপ্রচলিত ও নগরায়ন শক্তি দপ্তর। শঙ্কর ঘোষ, যেটা আমরা প্রথমে ভাবছিলাম যিনি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী হবেন, পরবর্তী ক্ষেত্রে যে দেখি যে না, তিনি সংসদীয় বিষয়ক দপ্তর কিন্তু সামলাচ্ছেন এবং পর্যটন দপ্তর। মনোজ কুমার ওরাও, তিনি রয়েছেন বন দপ্তর এবং পরিবেশ দপ্তর, এই দুটো দপ্তর তিনি দেখছেন। শ্রী অর্জুন সিং শ্রম দপ্তর এবং পরিবহন দপ্তর। গৌরীশঙ্কর ঘোষ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, গণশিক্ষার সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর। জগন্নাথ চট্টোপাধ্যায় উচ্চ শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর। স্বপন দাশগুপ্ত অর্থ দপ্তর, বা যেটা আমরা বলি অর্থমন্ত্রী, তাই তো, তিনি তো বাজেট পেশ করলেন। দেখো ডক্টর কল্যাণ চক্রবর্তী তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর, বিজ্ঞান প্রযুক্তি জৈব প্রযুক্তি দপ্তর, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তর। ডক্টর শরৎ দত্ত মুখার্জি, তিনি রয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর। তারপরে রয়েছে শ্রী অরূপ কুমার দাস সেচ ও জলপথ দপ্তর। ডক্টর অজয় কুমার পোদ্দার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পূর্ত দপ্তর। দুধ কুমার মণ্ডল, তিনি কৃষি দপ্তর দেখছেন বা কৃষি মন্ত্রী রয়েছেন। তাহলে দেখো আমরা এখান থেকে টোটাল 19টা মন্ত্রী পেলাম, তাই তো। এরপরে দেখো আমরা দেখব স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট চার্জে যারা রয়েছেন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী যারা রয়েছেন তারা কে কে রয়েছেন। এবার এই স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর ব্যাপারটা তোমাদেরকে বলি, অনেকে বুঝতে পারবে না প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এগুলো আবার কি। দেখো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আর মন্ত্রীর মধ্যে সেভাবে কোনো পার্থক্য নেই। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বলতে তিনি সরাসরি নিজে নিজে ডিসিশন নিতে পারবেন। যেমন ধরো শ্রীমতী মালতী রাভা রায়, তিনি বর্তমানে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রয়েছেন, অর্থাৎ সরাসরি তিনি কিন্তু নিজেই ডিসিশন নিতে পারবেন। কিন্তু যদি শুধু প্রতিমন্ত্রী হতো তাহলে এনার উপর মহলে, অর্থাৎ সেটা হতে পারে মুখ্যমন্ত্রী বা ওনার উপরে যিনি ওই দপ্তরের মন্ত্রী থাকবেন। তোমাদেরকে একটু বুঝিয়ে বলি, ধরো এক্স এই ব্যক্তিটি বর্তমানে রয়েছেন নারী এবং শিশু উন্নয়ন দপ্তর বা সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী, ঠিক আছে, ইনি মন্ত্রী রয়েছেন। আর ওয়াই রয়েছেন ওই দপ্তরেরই প্রতিমন্ত্রী। তাহলে ইনি কী করবেন না, ইনি কিন্তু এনাকে সমস্ত ইনফরমেশন দেবেন বা এনার তত্ত্বাবধানে ওয়াই কিন্তু, বা এক্সের তত্ত্বাবধানে ওয়াই কিন্তু কাজ করবেন। বোঝা গেছে, এটা প্রতিমন্ত্রীর কাজ। কিন্তু স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী তিনি কিন্তু স্বাধীন দায়িত্ব অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট চার্জে রয়েছে, তিনি কিন্তু নিজে নিজের ডিসিশন নিতে পারবেন। বোঝা গেছে। তো এই স্বাধীন দায়িত্বপ্রাপ্ত যদি প্রতিমন্ত্রীর লিস্টে আমরা দেখি তাহলে প্রথমেই আমরা দেখব শ্রীমতী মালতী রাভা রায়, তিনি রয়েছেন নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর, স্বনির্ভর গোষ্ঠী স্বনিযুক্ত দপ্তর এবং প্রোগ্রাম মনিটরিং দপ্তর। তারপরে দেখো শ্রী রাজেশ মাহাতো, তিনি প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর এবং মৎস্য দপ্তর, এই দুটো দপ্তরকে তিনি দেখছেন। এবং ডক্টর ইন্দ্রনীল খাঁ, তিনি রয়েছেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, ক্রেতা সুরক্ষা বিষয়ক দপ্তর। এখানে মাথায় রাখবে, তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা এবারে বর্তমান যে সরকার চলছে সেই সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্তে কতজন মন্ত্রী রয়েছেন তোমরা বলতে পারবে বা তুমি বলতে পারবে? তখন কিন্তু তোমাকে বলতে হবে 3 জন সেই ব্যক্তির নাম জিজ্ঞাসা করতে পারে। দেখো এরপরে প্রতিমন্ত্রী, তোমাদের আগে যেটা আমি বলে দিলাম প্রতিমন্ত্রীর কাজ ওই দায়িত্বপ্রাপ্তে বা ওই ডিপার্টমেন্টে যিনি মন্ত্রী থাকবেন তাকে বিষয়বস্তুগুলো জানানো বা তার তত্ত্বাবধানে কাজ করা। দেখো প্রথমে যদি আমরা দেখি শ্রী জুয়েল মুর্মু, তিনি রয়েছেন আদিবাসী উন্নয়ন দপ্তর এবং সেচ জলপথ দপ্তর। ডক্টর হরেকৃষ্ণ বেরা উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা ও উন্নয়ন দপ্তর। শ্রী আনন্দময় বর্মন পরিবহন দপ্তর এবং অর্থ দপ্তর। শ্রী অশোক দিন্দা কৃষি বিপণন দপ্তর, ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বাস্তু দপ্তর। শ্রী নাদিয়ার চাঁদ বাউরি পূর্ত দপ্তর অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। শ্রী বিশাল লামা স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। শ্রী শান্তনু প্রামাণিক খাদ্য সরবরাহ দপ্তর, পঞ্চায়েত
গ্রামোন্নয়ন দপ্তর। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রতিমন্ত্রী, ঠিক আছে। মৌমিতা বিশ্বাস, শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্র, শিল্প বাণিজ্য উদ্যোগ দপ্তর, বিজ্ঞান প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তর। শ্রী উমেশ রায়, সংসদীয় বিষয়ক দপ্তর, নগর উন্নয়ন ও পুর বিষয়ক দপ্তর। শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী, তথ্য সংস্কৃতি দপ্তর, পর্যটন দপ্তর। শ্রী কৌশিক চৌধুরী, স্কুল শিক্ষা দপ্তর, অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তর। ভাস্কর চক্রবর্তী, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, শ্রম দপ্তর। দিবাকর ঘরামি, সমবায় দপ্তর, বন পরিবেশ দপ্তর। শ্রী অমিয় কিস্কু, খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প এবং উদ্যানপালন দপ্তর, কৃষি দপ্তর। শ্রীমতী কলিতা মাঝি, আবাসন দপ্তর। গার্গী দাস ঘোষ, বিদ্যুৎ দপ্তর, অপ্রচলিত ও নগরায়ণ শক্তি দপ্তর। অ্যাডভোকেট বিরাজ বিশ্বাস, তিনি রয়েছেন আইন দপ্তর এবং বিচার দপ্তর। এরপরে দেখতে পাচ্ছি যে দীপঙ্কর জানা, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, সুন্দরবন বিষয়ক দপ্তর এবং সুমনা সরকার, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর। এগুলোর প্রতিমন্ত্রী এনারা রয়েছেন, অর্থাৎ এগুলোর মন্ত্রী যারা রয়েছেন, আগে আমরা প্রথমে যে লিস্টটা দেখলাম সেই মন্ত্রীর নেতৃত্বে এরা কাজ করবেন, অর্থাৎ এনারা কিন্তু প্রতিমন্ত্রী। এরপরে আমরা দেখব পশ্চিমবঙ্গ দিবস। এই পশ্চিমবঙ্গ দিবসটাও আমি তোমাদের এখানে ইনক্লুড করে দিয়েছি, তার কারণ সম্প্রতি যে খবরগুলি শিরোনামে রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর হলো এই পশ্চিমবঙ্গ দিবস। এটা তোমাদের অবশ্যই জেনে যেতে হবে, তার কারণ আগের সরকার পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছিল, কিন্তু এই বছরেই অর্থাৎ 2026 সালে এই বছর থেকেই 20 জুনকে নতুন সরকার কিন্তু আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করলো। তোমরা দেখেছো এটা নিয়ে রাজনৈতিক অনেক বিতর্ক হয়েছে এবং বিভিন্ন সরকার এই যে পশ্চিমবঙ্গ দিবস 20 জুনকে কেন ঘোষণা করলো সেই নিয়ে কিন্তু কী কী কারণ সরকারের তরফ থেকে দেখানো হয়েছে, সেগুলো আমি তোমাদের এখানে ডিটেলসে দিয়ে দিয়েছি যে 20 জুন তারিখকে কেন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে বেছে নেওয়া হলো, সরকারের তরফ থেকে কী কী কারণ দেখানো হয়েছে সেটাও আমি এখানে পয়েন্ট আকারে উপস্থাপন করে দিয়েছি, যাতে তোমাদের কোনো জায়গা বাদ না যায়। দেখতে পাচ্ছ ডাইরেক্ট অ্যাকশন ডে থেকে শুরু করে এই যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে নেতৃত্ব, যেটা বারবার ধরে নতুন সরকার বলছে, সেটাও আমি এখানে তুলে দিয়েছি। অর্থাৎ তারা যে কারণগুলো দেখাচ্ছে সেগুলো পয়েন্ট আকারে উপস্থাপন করেছি, কোনো অংশ তোমাদের বাদ যাবে না। যা কিছু অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, বর্তমানে কে কোন পদে রয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গে কী ঘটছে, সমস্তটাই আমাদের চ্যানেলে কিন্তু পার্ট পার্ট করে ভিডিও দেওয়া আছে। তো এগুলো আমি ডিটেলসে বলছি না, কারণ এগুলো ডিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। আমি তোমাদের মেটেরিয়ালস দিয়ে দেবো, এবং যারা মেটেরিয়ালস নিতে পারছো না তারা কিন্তু অবশ্যই জায়গাগুলো অবশ্যই নোট ডাউন করবে, কারণ এগুলো থেকে তোমাদের নানান প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করবে। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। তোমাদের কিছু যদি জানাবার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাবে, এবং অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে প্রিপারেশন আবার শুরু করে দাও, কারণ যে যে জেলাগুলির ইন্টারভিউ বাকি রয়েছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের ইন্টারভিউয়ের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু বের হবে। তাই প্রত্যেকে আগে যেমনভাবে প্রিপারেশন নিতে তেমনভাবে কিন্তু অ্যাক্টিভ হয়ে প্রিপারেশন শুরু করো। খুব তাড়াতাড়ি তোমাদের ইন্টারভিউ শুরু হবে, এটা কিন্তু আশা রাখা যায়। আর ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবী যারা আগামী দিনে ইন্টারভিউ দেবে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দাও। আর কোনো যদি তোমাদের মেটেরিয়াল সম্পর্কিত যদি কোনো কিছু ইনকোয়ারি থাকে তাহলে এই তোলায় দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে।